আজকের টপিক হচ্ছে ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ সম্পর্কে কারো কোনো ধারণা আছে? বলেন তো, বাংলাদেশে কি কি ইন্ডাস্ট্রি আছে? কার আইডিয়া আছে বলেন? পোশাক শিল্প আছে, পোশাক শিল্প, পাট শিল্প, চা শিল্প, ওষুধ শিল্প, পোশাক শিল্প, পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, তারপর পোশাক, চিংড়ি। আচ্ছা আসেন, এটা এগুলো সব কি এগ্রিকালচারের মধ্যে? যে চিংড়ি, তারপরে ভেজিটেবল, যাই বলেন না কেন, ধান, এগুলো সব কি এগ্রিকালচারাল প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? বসেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রির বর্তমান যে অবস্থা এবং তার আগের যে অবস্থা, দুটো কি এক? না। আমাদের যখন 1971 সালের পরে যখন আস্তে আস্তে করে দেশ ডেভেলপ করা শুরু করলো বা গোছানো শুরু করলো, তখন তো একদমই আপনার ভঙ্গুর অবস্থায় ছিল, তাই না? এরপরে যখন আস্তে আস্তে করে দেশের ডেভেলপমেন্ট দরকার বা ডেভেলপমেন্টের জন্য আমাদের ইন্ডাস্ট্রি অবশ্যই দরকার, তখন এই জিনিসটা ভাবা হলো যে কিভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করা যায়। দেন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের মেজার্সের পরে আজকে আমাদের এই অবস্থা। তো আমাদের ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা ড্রব্যাকস আছে, তাই না? যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু সমস্যা বা আমরা একটু পেছানো, সেই হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু প্রবলেম আছে, তাই না? যেমন একটা কানেক্টিভিটি দেখেন, একটা দেশের যখন ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তখন তার কিন্তু রাস্তাঘাট ডেভেলপ হবে। কিভাবে বলেন তো? এই কানেক্টিভিটি কেউ জানেন? ট্রান্সপোর্ট যদি ঠিক না থাকে তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে চলবে? ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল আনা নেওয়া থেকে শুরু করে সেটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরোটার জন্য কি দরকার? ট্রান্সপোর্টেশন দরকার। তাহলে আপনারাই বলেন এবার, যদি আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় তাহলে কি আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে? অবশ্যই হবে। এটা ডেভেলপ করার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, তাই না? তার মানে ইন্ডাস্ট্রি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কিছু ইন্ডাস্ট্রির কথা বলেছে, জুট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমাদের যে চিংড়ি শিল্প, বলেন তো এটাকে কি বলা হয়? হোয়াইট গোল্ড। এই যে আমাদের হোয়াইট গোল্ড, এটা জানেন আমাদের বাংলাদেশের কত বড় একটা সম্পত্তি? চিংড়ি মাছ, এটা বাংলাদেশের মিষ্টি পানির চিংড়ি মাছ বলা হয় আর কি, যেটা আমাদের নদীর চিংড়ি। তো এই চিংড়িটার যতখানি চাহিদা পৃথিবীর বাইরে, মানে সরি পৃথিবীর বাইরে না, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে যতখানি এর চাহিদা, আমার মনে হয় না বাংলাদেশের ভেতরে এতখানি চাহিদা আছে। আমাদের পোশাক শিল্পের চাহিদা বাংলাদেশের মধ্যে যতখানি, তার চাইতে বেশি চাহিদা কিন্তু আমেরিকাতে। এটা আপনারা জানেন? আমেরিকার ওরা আমাদের বাংলাদেশের পোশাক অনেক বেশি পছন্দ করে। আমেরিকা, চায়না, এখানে হচ্ছে বাংলাদেশের পোশাকটা অনেক ভালো চলে। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু মাঝখানে আপনার করোনার পরে মোটামুটি একটু ধসে ছিল, করোনার পরে মোটামুটি একটু ধসে ছিল, এখন আবার ঠিক হয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ওখানে আছে, আপনার ওয়েজেস রিলেটেড প্রবলেম, তারপরে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেম, জেন্ডার ডিফারেন্সেস একটা বিষয়। এই সব জিনিসগুলোর কারণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মাঝে মাঝে একটু পিছিয়ে যায়। এরপরে দেখেন আমাদের প্রোডাক্টের একটা কোয়ালিটি, আমরা যখন অন্য দেশে আমাদের প্রোডাক্ট সাপ্লাই করব তখন আমাদেরকে কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। কোয়ালিটিতে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করে না। এটা আপনারা জানেন? জানেন? আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন তো, মাঝে মাঝে খুব কম মূল্যে অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যায় না বিভিন্ন জায়গাতে? দেখবেন যে জুতা বা জামা বা বিভিন্ন ধরনের টি শার্ট, সব ধরনের জিনিস, হ্যাঁ, দেখবেন যে ব্র্যান্ডেড জিনিসের কিন্তু অনেক বেশি মূল্য। সেই ব্র্যান্ডেড জিনিসটাই আপনারা মাঝে মাঝে দেখবেন একটু কম দামে পেয়ে যাচ্ছেন কোথাও কোথাও। এটা কেন পান? আমাকে কেউ একটু বলেন তো, কার আইডিয়া আছে? রাইট। দেখা যায় যে ওই প্রোডাক্ট যখন সাপ্লাই করতে যায় তখন একটু ডিফিকাল্টি থাকার কারণে ওই প্রোডাক্টটা কিন্তু রিজেক্ট হয়ে যায়। তখন ওই প্রোডাক্টটা কি করবে? তখন ওই প্রোডাক্টটা কি ফেলে দিবে? তাহলে লস হয়ে যাবে না? তো সেই লস থেকে যদি একটু রক্ষা পেতে হয় তাহলে তারা কি করতে পারে? কম দামে সেল করে দিতে পারে, কম দামে সেল করে দিতে পারে। এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? আমি নিজেও বলতে পারবো না। আচ্ছা দেখেন, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের কেন দরকার? এর নিডটা কি বলেন তো? ইন্ডাস্ট্রি একটা দেশের জন্য কেন দরকার? ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কেন দরকার? ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা দেখেন, প্রথমে কি বলেছে? র‍্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের ইকোনমি যদি ডেভেলপ করতে হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ অবশ্যই করতে হবে। কারণ আপনার যদি ইন্ডাস্ট্রি হয়, আপনার সেখানে প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন বাড়লে কি বাড়বে বলেন তো? দেখি আপনাদের সেটা মনে আছে কিনা? ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে কি বাড়বে?
না, ইনকাম বাড়লে আমাদের সাথে সাথে কি বাড়বে? স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, আমাদের ডিমান্ড বাড়বে, ঠিক আছে, আমাদের প্রফিট বাড়বে, সবকিছুই বাড়বে এবং আমাদের ইকোনমি ডেভেলপ হবে, আমাদের ক্যাপিটাল বাড়বে। আমরা ক্যাপিটাল বাড়লে ইনভেস্ট করতে পারবো, তাই না? আমাদের ক্যাপিটাল যদি বাড়ে, হ্যাঁ, ক্যাপিটাল যদি আমাদের বাড়ে তাহলে কি আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে না বলেন তো? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আমাদের জিডিপি, জিএনপি সবই বেড়ে যাচ্ছে এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার নাকি দরকার না বলেন? দরকার। আচ্ছা, এরপর দেখেন ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। এই যে যেটা বললাম, আপনার ইকোনমি যদি ডেভেলপ হয়, আপনার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ হয়, তাহলে কেন আপনার ন্যাশনাল ইনকাম বাড়বে না বলেন তো? একটা ইন্ডাস্ট্রি যখন হয় তখন সেই ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ি কেমন প্রয়োজন হয় বলেন তো? অনেক বেশি এমপ্লয়ি প্রয়োজন হয়। সেখানে স্কিল লেবার লাগে, সেখানে ধরেন আপনার এমন কিছু লেবার থাকবে যাদের খুব বেশি স্কিল নাই, টেকনিক্যাল স্কিল খুব বেশি নাই, বা এডুকেশনাল নলেজ খুব একটা নাই, কিন্তু তাকে টেকনিক্যাল স্কিলে কাজে লাগাচ্ছে। আবার যাদের হচ্ছে এডুকেশনাল নলেজ ভালো, তাদেরকে ম্যানেজমেন্টের পজিশনগুলোতে দিচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে কি হচ্ছে? আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। যখন আপনার মাথা পিছু ইনকামটা বাড়বে তখন কি আমাদের ন্যাশনাল ইনকাম বাড়বে না বলেন? এখানে আপনারা যারা যারা আছেন প্রত্যেকে যদি ইনকাম করেন তাহলে সেটা কি দেশের জন্য আমাদের ইনকামটা বেড়ে যাচ্ছে না? মাথা পিছু ইনকাম বেড়ে যাচ্ছে না? তার মানে আমাদের ন্যাশনাল ইনকাম ইনক্রিজ হচ্ছে। থার্ড দেখেন সলিউশন অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যেটাই মাত্রই বললাম। আপনার ইন্ডাস্ট্রি যত বেশি হবে আপনার আনএমপ্লয়মেন্ট প্রবলেম তত বেশি সলভ হবে। একটা মানুষ যে একদমই পড়াশোনা জানে না, হয়তো কোনো কারণে সে পড়াশোনা করতে পারেনি, এখন যখন গ্রাম এলাকাতে গিয়ে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন বা শহর থেকে বাইরে গিয়ে একটা ইন্ডাস্ট্রি করবেন, তখন দেখবেন যে তারা কিন্তু সুযোগ পাচ্ছে কাজে, তারা সুযোগ পাচ্ছে এবং এই বেনিফিটটাই কিন্তু এখন নিচ্ছে। কিছু পক্ষ থাকবে দেখবেন যে এই বেনিফিট তারা নেবে, কারণ যখন আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে তখন মানুষ অল্প স্যালারিতেও কাজ করতে চাইবে, তাই না? তখন তাদেরকে খুব স্বল্প মূল্যে খাটিয়ে নেওয়া হয়। এই জন্য আমাদের দেশে লেবার পাওয়া খুব সহজ এবং আমাদের দেশ থেকে কিন্তু অনেক লেবার বাইরে যাচ্ছে প্রতি বছর, জানেন আপনারা? আমাদের দেশে লেবারদের দেখা যায় যে মোটামুটি একটু কম স্যালারিতেও তারা খাটাতে পারছে, তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে, এই কারণে নিচ্ছে। তার মানে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ হচ্ছে। এরপর দেখেন রিডিউস প্রেসার অফ পপুলেশন অন এগ্রিকালচার। এটা কেউ বুঝতে পেরেছেন বলেন তো? এই লাইনটা কেউ বুঝতে পেরেছেন? কৃষিকাজের মধ্যে যে একটা চাপ পড়ে, কৃষিকাজের মধ্যে যে এখন একটা প্রেসার, মানে একটা পক্ষ দেখবেন যে তারা কৃষিকাজ করেই কিন্তু তাদের জীবনযাপন করছে। এখন যখন সবাই ওই কৃষির উপরে নির্ভরশীল হয়ে যাবে তখন কিন্তু আমাদের ইকোনমিক যেই ডেভেলপমেন্ট অথবা ন্যাশনাল ইনকামটা সেটা কিন্তু নরমালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে যেভাবে হতো সেভাবে কিন্তু হচ্ছে না, তাই না? সবাই কি করছে? ওই এগ্রিকালচারের উপরেই ডিপেন্ড করতেছে। যারা এগ্রিকালচার পাচ্ছে না, যাদের ভূমি নাই, জমি নাই, তারা কি করবে? তারা কি কৃষিকাজ করতে পারবে? পারবে না। তাহলে তাদের এমপ্লয়মেন্ট কিভাবে হবে? এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা সুবিধা, যে এখান থেকে আমার প্রেসার কমছে। পাঁচে দেখেন প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আপনাদেরকে বলেছিলাম না যখন ইকোনমিক্স পড়িয়েছিলাম যে আমাদের রিসোর্সেস অনেক কম, অনেক শর্টেজ, তাই না? তো এখন এই শর্ট রিসোর্সগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, কত কম রিসোর্স দিয়ে আমরা কত বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারছি। যেমন আমাদের পোশাক শিল্পে আমরা র ম্যাটেরিয়াল কত কম ব্যবহার করে বা কত কম সময়ের মধ্যে আমরা একটা ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারবো, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে যে আমার প্রফিট কিরকম হবে, তাই না? ইকোনমি অফ স্কেল যেটা। তো আপনার এই রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য ইন্ডাস্ট্রি প্রয়োজন। ইন্ডাস্ট্রি না থাকলে আপনি ইউটিলাইজ করবেন কিভাবে বলেন? আপনার যদি ইন্ডাস্ট্রি না থাকে আপনি কি ক্লাসরুমের মধ্যে পারবেন একটা প্রোডাক্ট উৎপাদন করতে? এখানে কোথায় মেশিনারিজ, কোথায় আপনার লেবার, কোথায় আপনার ল্যান্ড, কিছুই কিন্তু এখানে নাই। তাহলে তার জন্য আপনার ইন্ডাস্ট্রি প্রয়োজন। এবার দেখেন ইকোনমিক স্ট্যাবিলিটি। ইকোনমিক স্ট্যাবিলিটি, আচ্ছা স্ট্যাবিলিটি বলতে কি বুঝেন? সমতা বা একটা ব্যালেন্স, তাই না? যেটা হচ্ছে দেখবেন যে একদম হুট করে এখানে আবার এখানে, এটা কি স্ট্যাবিলিটি? না। যখন আপনি ধরেন কোন একটা সেমিস্টারের রেজাল্ট করলেন 3 ধরে নিলাম 80, ঠিক আছে, 3.80 পেলেন আউট অফ 4 এর মধ্যে। এখন তার পরবর্তী সেমিস্টারে গিয়ে আপনি ধরেন আবার পেলেন 3.82 বা 81 এরকম কাছাকাছি, অথবা যদি ডাউন হয় তাহলে ধরেন 3.75 বা 76 এরকম আপনি পেলেন। তার মানে কি একটা স্ট্যাবিলিটি কিন্তু আছে। কিন্তু যখনই দেখবেন 2-3 সেমিস্টার এরকম করলেন, কোন একটা সেমিস্টারে গিয়ে সিজিপিএ হয়ে গেল 3.20 হয়ে গেল, বা ধরলাম আমরা
কোয়ালিটি হয়ে গেল, আল্লাহ না করুক, হ্যাঁ? তো তখন এটা কি স্টেবিলিটি হবে? তখন কিন্তু আপনি এখান থেকে শেষ করে নিচে পড়ে যাচ্ছেন, তার মানে সেটা স্টেবল না। আমাদের ইকোনমিক স্টেবিলিটি থাকার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন, কারণ তখন সবার মাথাপিছু ইনকামটা বাড়বে, সবাই ভালো একটা লাইফ লিড করতে পারবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। এবার দেখেন আর্নিং অফ মোর ফরেন এক্সচেঞ্জ, এটা কি? ফরেন মানিটা আমাদের কেন দরকার? আমাদের যে এই যে রিজার্ভ কমে যাচ্ছিল, আবার রিজার্ভ বাড়ে, আবার কমে, এই যে রিজার্ভ আমাদের কেন দরকার? দেশের বাইরের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য প্রয়োজন। আচ্ছা, আপনারা কি জানেন যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো বেশিরভাগই হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বেশিরভাগ কি এক্সপোর্ট ওরিয়েন্টেড। যেমন আমাদের দেশে এই যে বললাম যে পোশাক শিল্প, তো পোশাকটা কি বাইরে এক্সপোর্ট করা হয়, চিংড়িটা কি করা হয় বাইরে এক্সপোর্ট করা হয়, তারপর হচ্ছে আপনার ধান, পাট, এভাবে। এখন আমাদের যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড, তো আমাদের ইন্ডাস্ট্রি যত বাড়বে তত আমাদের কি হবে? ফরেন মানিটা বাড়বে, আমাদের ফরেন মানি আমাদের কান্ট্রিতে আসবে। এরপর দেখেন রিডাকশন অফ ডিপেন্ডেন্ট অন আদার্স, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন সবাই ইনকাম করবেন তখন কি কারোর উপর কেউ ডিপেন্ড করবেন? এখনই আপনারা বলেন যে বাবা মায়ের উপর ডিপেন্ড করতে ইচ্ছা করে না, নিজেরা টিউশন করেন, নিজেরা জব করেন, তারপর নিজেদের খরচটা মেইনটেইন করেন। মনে করেন যে বড় হয়ে গিয়েছি, বাবা মায়ের কাছে চাইতে ভালো লাগে না, তাই না? এই যে ডিপেন্ডেন্সিটা এখন থেকেই কিন্তু দূর হচ্ছে। তো যখন আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হবে তখন কিন্তু একজন আরেকজনের উপরে ডিপেন্ড কম করবে, তখন আর ওই একজনের ইনকাম দিয়ে ঘরে সবাইকে চলতে হবে না, তাই না? তখন তারা সবাই কাজ করতে পারবে, এই জন্য তাদের ডিপেন্ডেন্সিটা কমবে। এরপর দেখেন ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম, যেটা প্রথমেই আপনাদেরকে বললাম। যখন একটা দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে তখন সেই দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ হবে মাস্ট। আপনারা দেখেন পদ্মা সেতু হওয়ার পিছনে একটা বড় রিজন বলেন তো, রিলিভেন্ট একটা রিজন বলবেন। ট্রান্সপোর্টেশনের জন্য এটা অনেক দরকার। আচ্ছা, এটা আমি নিলাম। আর ব্যবসা বাণিজ্য রিলেটেড একটা কথা বলেন তো, দেখি কার কেমন ধারণা। আপনারা তো সবাই ব্যবসায়ী স্টুডেন্ট, বলেন যে পদ্মা সেতু হওয়ার পেছনে বড় একটা ব্যবসায়িক কারণ কি বলেন তো? ট্যাক্স। আচ্ছা, এটা আমি নিলাম। তারপর ভারতের সাথে পণ্য আদান প্রদান। তারপর বলেন আর কি? থেকে পণ্য আমাদের সহজ হবে, সেই ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের বৈশ্বিক। দেখেন, হ্যাঁ, এটা এবার আসে। দক্ষিণবঙ্গে ইন্ডাস্ট্রি কত আছে বলেন তো? দক্ষিণবঙ্গের ইন্ডাস্ট্রির সংখ্যা কেমন? খুবই কম, একদমই না, মানে নাই বললেই চলে, যেটা আছে সেটা আসলে ধরার না। এই দক্ষিণবঙ্গটাকে এখন যদি তারা ব্যবহার করতে চায়, ইউটিলাইজ করতে চায়, যে সেখানেও ইন্ডাস্ট্রি করা হবে বিভিন্ন ধরনের, যেখান থেকে আমাদের প্রফিট আসবে এবং ন্যাচারাল বাঁচবে, এরকম ভাবে যদি ইন্ডাস্ট্রি করতে হয়, তখন এই যে পদ্মা মানে সেতু যখন ছিল না, ফেরি ছিল, ওই ফেরি দিয়ে কি আসলে আমাদের ট্রান্সপোর্টেশন যেভাবে ছিল এখন সেরকম আছে? যে টাইম লাগতো এখন তার থেকে অনেক কম টাইম লাগে। আমরা এখন আপনার হচ্ছে বাই রোডে সবকিছু আনা নেওয়া করতে পারবো। এখন যদি ওখানে ইন্ডাস্ট্রি করা হয়, যেমন ওখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম বুঝবে, তেমন দেশের ইনকাম বাড়বে, প্রফিট বাড়বে, জিডিপি বাড়বে, আবার হচ্ছে অন্য দেশের সাথে কিন্তু আমাদের কানেক্টিভিটিও বাড়বে, তাই না? যখন আমাদের পণ্য বাড়বে, আমাদের অন্য দেশের সাথে সেটার আদান প্রদানও বাড়বে, আমাদের কানেক্টিভিটি বাড়বে। এবং ইন্ডাস্ট্রি করার পেছনে একটা জিনিস খুব বড় ভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন প্রবলেম যদি থেকে যায় এবং ট্রান্সপোর্টেশন কস্ট যদি বেশি হয়, আপনি কিন্তু চাইলেও সেই পণ্যটার দাম কম রাখতে পারবেন না। এখন আপনি যদি দাম কম না রাখেন, আপনার কাছ থেকে মানুষ কিনবে? বলেন, যে দেশে যারা কম দামে পাবে, যেখানে যারা কমে পাবে সেখানে কিন্তু কিনবে। আপনি একটা প্রোডাক্ট কিনতে যাবেন, কেউ আপনাকে একটু কম টাকায় অফার করতেছে আর কেউ বেশি টাকায় অফার করতেছে, আপনি কোনটা নেবেন? অবভিয়াসলি আপনি কমের দিকে যাবেন, লো কস্টে যাবেন। লো কস্টে হাই কোয়ালিটি চাই আমরা, তাই না? কস্টও কম দিতে চাই, আবার কোয়ালিটিও বেশি চাই। তো সেটা করার জন্য অবশ্যই কি ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে হয়। তার মানে দেখেন আমাদের একটা ইন্ডাস্ট্রি হওয়ার পেছনে কতগুলো সুবিধা, কতগুলো প্রয়োজন, এগুলো কিন্তু সব আমরা পাচ্ছি। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের প্রয়োজন। এখানে কারো কোনো সমস্যা আছে? বলেন, এই টপিক নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকলে এখনই বলেন। আচ্ছা, পরবর্তী টপিকটা অনেক ইন্টারেস্টিং, দ্য ডিপেন্ডেন্স অফ ইন্ডাস্ট্রি আপন এগ্রিকালচার। বলেন তো, আমাদের ইন্ডাস্ট্রি কি এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে নাকি করে না?
কিভাবে করে কারো ধারণা থাকলে কেউ একটু সামনে চলে আসেন, আমি একটু শুনতে যাচ্ছি। আসেন, আপনি আসেন, আসেন আজকে চলে আসেন, আসেন বলেন, দেখুন কথা বলতে হবে, আসেন। আচ্ছা এখানে আসেন, আপনি চলে আসেন আমার সাথে, আপনি একটু লেকচার দেন। বলেন এখানে দাঁড়িয়ে সবাইকে বলেন এই ডিপেন্ডেন্সিটা আপনি কিভাবে বোঝাবেন, বলেন। ভুল হলে সমস্যা নেই, বলেন। এগ্রিকালচার যেটা আমাদের জন্য করে, যেমন পাট এটা বাইরে দেশে আমরা সামনে থেকে আচ্ছা বলেন। আচ্ছা থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আচ্ছা আপনারা কথা বলবেন, হ্যাঁ কথা বললে ক্লাস ভালো লাগে, ক্লাস করতেও ভালো লাগে, বলেন। আমরা নেচার থেকে কিছু এসেনশিয়াল আইটেম পাই, যেমন হচ্ছে আপনার র মেটেরিয়াল যেটাকে বলি ইংলিশের মধ্যে, ওর মধ্যে হচ্ছে যেমন এখানে জুট, কটন এক্সেট্রা। কটন জিনিসটাকে কটন দ্বারা ইন্ডাস্ট্রিতে যায় এবং এটা আমাদের কনভার্ট হওয়ার পর র মেটেরিয়াল ক্রিয়েট হয়। তাই এখানের মধ্যে টপিক ইজ দ্য ডিপেন্ডেন্স অফ দ্য ইন্ডাস্ট্রি অফ এগ্রিকালচার। এখানের মধ্যে একটা দ্বারা একটা আমাদের এখানের মধ্যে ডিপেন্ডেন্ট থাকা লাগে, বিকজ আমরা আমাদের র মেটেরিয়াল যদি না পাই তাহলে আমরা ইন্ডাস্ট্রি কেন ক্রিয়েট করবো। থ্যাংক ইউ। আচ্ছা কেউ একজন একটা মার্কার নিয়ে আসেন তো। একটা মার্কার নিয়ে আসেন, আমি এটা আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে ডিপেন্ড করে এগ্রিকালচারের উপরে, তাই না? আচ্ছা এখানে বলেছে দ্য র ম্যাটেরিয়ালস অফ ইন্ডাস্ট্রি আর অ্যাভেলেবল ফ্রম এগ্রিকালচার। আপনি যখন একটা ইন্ডাস্ট্রি করবেন সেখানে আপনি প্রোডাকশন করবেন, তাই না? তো প্রোডাকশন করার জন্য সর্বপ্রথম কি দরকার? র ম্যাটেরিয়াল দরকার। এই র ম্যাটেরিয়ালটা আসে কোথা থেকে? এগ্রিকালচার থেকে আসে। এই র ম্যাটেরিয়াল কোথা থেকে আসে? এগ্রিকালচার থেকে আসে। ধরেন আপনি পাট শিল্পের কোনো কিছু একটা তৈরি করতে চাচ্ছেন, পাট জাতীয় কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন, ধরেন একটা পাটের ব্যাগ বানাবেন বা পাটের বস্তা বানাবেন, যাই করেন না কেন, তখন এই যে র ম্যাটেরিয়ালটা কি বলেন তো? র ম্যাটেরিয়াল হচ্ছে একদম ক্ষেত থেকে যে পাটটা আসে আমাদের, কাঁচা শিল্প, হ্যাঁ কাঁচা যে পাট থাকে সেটাকে পুরোপুরি আপনার প্রসেসিং করার পরে ওই র ম্যাটেরিয়ালটা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। এখন এই যে আমাদের কানেক্টিভিটি, এই যে এগ্রিকালচারের সাথে ফার্মারদের সাথে ইন্ডাস্ট্রির যে কানেক্টিভিটি, আপনি যে কোনো ধরনের র ম্যাটেরিয়াল সেটা যখন আপনি কালেক্ট করবেন সেটা আমাদের এগ্রিকালচার থেকে কালেক্ট করতে হয়। আবার দেখেন উল্টা সম্পর্কও কিন্তু আছে। কিরকম? এই ইন্ডাস্ট্রি থাকার কারণেই কিন্তু তারা তাদের র ম্যাটেরিয়াল একটা দামে ওখানে দিতে পারছে। তারা খুব বড় পরিসরে একটা র ম্যাটেরিয়াল কিন্তু সেল করতে পারছে কার কাছে? ইন্ডাস্ট্রির কাছে। সো দুই পক্ষই কিন্তু বেনিফিটেড। এখানে কোনো একটা পক্ষ যে বেনিফিট পাচ্ছে তা না, দুই পক্ষই কি বেনিফিট পাচ্ছে, এক পক্ষ নিচ্ছে আর এক পক্ষ দিচ্ছে, তাই না? গিভেন টেক। আচ্ছা এইবার দেখেন এখানে একটা চিত্রের মাধ্যমে মোটামুটি বোঝানো হয়েছে। দেখেন এখানে উৎপাদন করা হচ্ছে, তাই না? দেখেন এখানে কিন্তু সূর্যের আলো ব্যবহার হচ্ছে, তার মানে আমরা ন্যাচারাল রিসোর্স ব্যবহার করছি। এটা কিন্তু একটা রিসোর্স, ঠিক আছে? আমরা রিসোর্স ব্যবহার করছি। আবার এই এখান থেকে প্রসেসিং হয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, এখান থেকে প্রসেসিং হয়ে কোথায় যাচ্ছে? ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। এখন আমাদের র ম্যাটেরিয়াল যত ভালো হবে, আমাদের এগ্রিকালচার সিস্টেম যত ভালো হবে, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট তত ভালো হবে। আপনারা বলেন আমি যদি র ম্যাটেরিয়াল খারাপ দেই তাহলে কি আমার আলটিমেট প্রোডাক্টটা ভালো হবে? হবে না। আপনারা নিজেরাই একটা উদাহরণ দেন তো, আপনারা নিজেরাই একটা উদাহরণ দেন দেখি। আচ্ছা যখন একটা সুতা তৈরি করা হয় তখন সেই সুতার ম্যাটেরিয়ালটা যদি ভালো না হয়, সেই সুতা দিয়ে যখন আপনি একটা ড্রেস বানাবেন, ওই ড্রেসটা কি টিকবে? টিকবে না। ওই ড্রেসটা দেখবেন খুব সহজেই ভাবে টান দিবেন ছিঁড়ে যাবে, টান দিবেন ছিঁড়ে যাবে, রিজিড হয়ে যাবে। সুগার র মেটেরিয়াল তো পাট থেকে হয়। আচ্ছা তো বলেন তো এখানেও কি ভ্যারাইটি আছে না? সব ধরনের পাট কি ভালো? যখন একটা পাট ক্ষেত থেকে নিয়ে আসা হয় ওখানে কিন্তু সব ধরনের পাটের কোয়ালিটি একরকম হয় না। ওখান থেকে বেছে কোয়ালিটি ফুলগুলোকে আলাদা করা হয়, একটু কম যেটা কোয়ালিটি সম্পন্ন সেটাকে ধরেন একটু কম রেটে সেল করা হয় অন্য কাজে। কিন্তু আপনি যখন একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট করবেন তখন অবশ্যই আপনাকে র ম্যাটেরিয়াল কিনতে হবে কোয়ালিটি ফুল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটার সাথে একটা সম্পর্ক আছে কি নাই? এটা আপনারা দেখাতে পারবেন না? এটা পরীক্ষা আসলে সুন্দর করে চার্ট করে দেখাবেন, রিলেশনটা কিভাবে হয় সেটা দেখাবেন। বুঝতে পেরেছেন? আমি যা পড়াচ্ছি পরীক্ষা এগুলোই আসবে, এর বাইরে কিছু আসবে না। আমি আবার বলছি ক্লাসে আপনারা মনোযোগ দেন, ক্লাসে পড়া শোনেন, ক্লাসে যা পড়াচ্ছি তাই আসবে, যা উদাহরণ দিচ্ছি তাই আসবে, পরীক্ষার বাইরে কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির কিছু
ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স সেগুলো কি? ফার্স্ট ওয়ান দেখেন, দ্য ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ ইজ আন্ডার ডেভেলপড। আমাদের ইন্ডাস্ট্রি এখনো কেমন? আন্ডার ডেভেলপড। হয়তো কিছু ইন্ডাস্ট্রি দেখবেন যে খুব ভালো, বাট এর মাঝখানে আদার্স যেগুলো আছে সেগুলো এখনো পুরোপুরি ভাবে ডেভেলপ করতে পারে না। বিভিন্ন ধরনের ইনকনসিস্টেন্সি আছে, তারপরে দেখবেন যে বেতন রিলেটেড অনেক প্রবলেম আছে। কিছুদিন পর পর দেখবেন যে রাস্তাঘাটে আন্দোলন শুরু হয়ে যায়, বেতন দেয় না এই কারণে। ঈদের সময় একটা প্রবলেম হয় যে বেতন রিলেটেড একটা প্রবলেম হয়। আবার দেখেন যখন এই যে করোনা থাকলো, করোনার সময় কিন্তু অনেকেই এরকম স্যালারি পায়নি, তারা হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন করেছে। তারপরেও সবাই পেয়েছে কিনা তার কোনো গ্যারান্টি থাকে না, ওখানে সিকিউরিটি নেই, আরো বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এরপরে দেখেন থ্রি টাইপস অফ ইন্ডাস্ট্রিজ, লার্জ, স্মল এন্ড কটেজ। আমাদের তিন ধরনের ইন্ডাস্ট্রি। আমাদের বাংলাদেশে কয় ধরনের ইন্ডাস্ট্রি? তিন ধরনের ইন্ডাস্ট্রি। সামনে আমরা এটা পড়ব, স্মল কেমন, লার্জ কেমন এবং কটেজ কেমন। আপনাদের মোটামুটি একটু ধারণা মনে হয় আছে এই ব্যাপারে, তাই না? আছে? নকশি কাঁথা দেখেছেন? নকশি কাঁথা দেখেছেন। পাটের বিভিন্ন ধরনের পুতুল, ব্যাগ, দেন আরো প্রোডাক্ট, এগুলো দেখেছেন? দেখেছেন। আচ্ছা, মাটির হাড়ি, তারপরে মাটির বিভিন্ন ধরনের পুতুল, মাটির এখন তো কাপ্রিজের যে সেটগুলো সেগুলো মাটির পাওয়া যায়। এখন মানুষ শখ করে সেগুলোতে খায়, তাই না? একটা সময় কিন্তু এরকম ছিল না। এখন মানুষ যেগুলো শখে করে সেগুলো একটা সময় মানুষ করতো না। এখন দেখেন অনেকেই আছে যারা শহরে থাকে, তারা দেখবেন যে কোনো একটা রেস্টুরেন্ট যখন করা হয় কুড়ে ঘরের মতো করে, কি বলে এটাকে, ওই যে কুড়ে ঘর কি দিয়ে বানানো হয়? খড়, তারপরে সোন বলা হয় এটাকে মনে হয় না? আচ্ছা, এগুলো দিয়ে যখন করা হয় তখন দেখবেন যে অনেক বেশি টাকা দিয়ে, বেশি টাকা চার্জ দিয়ে মানুষ এখানে বসে এক কাপ কফি খাচ্ছে। এমন আছে 400 টাকা, 1000 টাকা বা 1200 টাকা, 2000 টাকা দিয়ে এক কাপ কফি খাচ্ছে, শুধুমাত্র ওই ঘরটাতে বসে খাবে। সেটাই একটা ফিলিংস। কিন্তু এই মানুষগুলোই কিন্তু গ্রামে গিয়ে ওই ঘরে বসতে যাচ্ছে না। গ্রামে গিয়ে সেম ঘর পাচ্ছে কিন্তু সেখানে বসতে যাচ্ছে না। সেখানে তাদের প্রবলেম হচ্ছে, সেখানে তাদের প্রবলেম হচ্ছে। অথচ আমাদের ঢাকাতে এরকম একটা রেস্টুরেন্ট আপনারা করে দেখেন, দেখবেন মানুষ আপনারা সরাতে পারবেন না। দেখবেন যে কোথাও থেকে একটা সুন্দর একটা ঘরের সিস্টেম করে একটা জায়গায় রাখবেন, একটা রেস্টুরেন্ট বানায় ফেলবেন, দেখবেন যে সেখানে মানুষ আসতেছে। প্রাকৃতিক একটা পরিবেশ তৈরি করবেন, মানুষ আসবে। কিন্তু এই মানুষগুলো যখন গ্রামে প্রকৃতির মধ্যে যাবে তখন তাদের ভালো লাগবে না, খালি পায়ে হাঁটবে না। তাদেরকে যদি আপনি বলেন খালি পায়ে হাঁটতে, তারা বলবে যে পায়ে মাটি লাগবে, হাঁটবে না, অ্যালার্জি হবে, তাই না? এরকম করা যাবে না, এরকম করা যাবে না। আচ্ছা, দেখেন এ লার্জ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ আর এগ্রো বেস্ট। এগ্রো বেস্ট এই সম্পর্কে ধারণা আছে কার? এগ্রো প্রোডাক্ট সম্পর্কে ধারণা আছে কার বলেন তো? আচ্ছা, অবশ্যই আপনারা জানেন। কে একজন বলেন? এগ্রো প্রোডাক্ট কোনগুলো বলেন তো? হ্যাঁ, রাইট। এই দেখেন টেক্সটাইল, জুট, টি, সুগার, পেপার, এগুলো কি এগ্রো প্রোডাক্ট। এখন কি বিভিন্ন ধরনের যে গরুর ফার্ম করা হচ্ছে না? গরুর ফার্ম করা হচ্ছে না? এগুলো। তারপর দেখেন compared to many other developed countries, lower level of technique and technology are used in our industries. আপনারা কি মানেন এটা বলেন তো? আমরা কি এখনো সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারছি? আমরা ডিজিটাল হওয়ার চেষ্টা করছি এবং দিনে দিনে আমাদের ডিজিটাল হওয়ার পরিমাণ বাড়ছে, কিন্তু এখনো আমরা সেই পর্যায়ে যাইনি যে একদম প্রো লেভেলের ডিজিটাল কোন প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করতে পারছি বা টেকনোলজি ব্যবহার করতে পারছি। যেমন আইটি রিলেটেড সেক্টরে আমাদের সেটা সম্ভব, কিন্তু সব ধরনের সেক্টরে কিন্তু এখনো আমাদের টেকনোলজি এতটাও ডেভেলপ হয় নাই যে আমরা কাজগুলো খুব দ্রুত বা সহজেই করতে পারি। একটা সময় প্রোডাকশন হতো কিভাবে? হাতে 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 হাতে। এখানে একজন হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট বানাচ্ছে, এখানে একজন বানাচ্ছে, এভাবে করে হতো। তারপরে আস্তে আস্তে কি আসলো বলেন তো? অটোমেটিক সিস্টেম চলে আসলো, অটোমেশন চলে আসলো। আপনি এক জায়গায় র ম্যাটেরিয়াল দিবেন, আরেক জায়গায় সেটা হচ্ছে ধোয়া হবে, আরেক জায়গায় সেটাকে প্রসেসিং করা হবে, আরেক জায়গায় ধরেন আপনার সেটা তৈরি হচ্ছে, আরেক জায়গায় বাটন লাগানো হচ্ছে। এভাবে করে কি আপনার পার্ট বাই পার্ট অটোমেটিক হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে, ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকছে। এই অটোমেশন প্রযুক্তি কি একসময় ছিল? ছিল না। এই অটোমেশন প্রযুক্তি কিন্তু একসময় ছিল না। তাহলে আমাদের আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করছি বা নতুন নতুন টেকনোলজি ব্যবহার করছি, এখনো সেটা পুরোপুরি লেভেলে আমাদের সম্ভব না। এরপর দেখেন in the past cottage industries of Bangladesh had a good reputation. এখন কি আছে বলেন তো? কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু একসময় অনেক রেপুটেড ছিল, এখন কি সেটা আছে? না, এখন সেটা নাই। আবার হচ্ছে
মাঝখানে ডাউন হয়ে গিয়েছিল, এখন আবার এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এক সময় নকশি কাঁথার অনেক বেশি প্রচলন ছিল, কিন্তু মাঝখানের সময়টাতে এই নকশি কাঁথা একটু মোটামুটি পরিমাণে একটু ডাউনে চলে গিয়েছিল। কিন্তু এখন যখন আবার গভর্নমেন্ট বুঝতে পেরেছে যে না, আমার এই ইন্ডাস্ট্রিতে একটু নজর দেওয়া প্রয়োজন, এখান থেকে আমার দেশের উন্নতি সম্ভব বা আমার প্রফিট সম্ভব। গ্রামে অনেক মহিলারা দেখবেন যে বছরের পর বছর সারা বছর তারা এরকম কাঁথা সেলাই করছে, অনেক সুন্দর সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। তাদের একটা কাঁথা দেখলে আপনি বলবেন এটা কিভাবে হাতে করা সম্ভব, এমব্রয়ডারি মেশিন দিয়ে এত সুন্দর করা সম্ভব না। আপনারা কখনো হাতে সেলাই করা যে কাঁথা এবং এমব্রয়ডারি করা যে কাঁথা, এই দুইটা জিনিস ব্যবহার করেছেন এমন কেউ আছেন? দুইটাই ব্যবহার করেছেন আপনি? আপনি আচ্ছা, বলেন তো কোনটাতে ফিল ভালো হয়, মানে কোনটাতে আরামদায়ক বেশি হয়? আচ্ছা, নানু যেটা দিয়েছে সেলাই করে সেটাতে আরাম বেশি। আচ্ছা, কারণ সেটা নানু হাতে সেলাই করেছে, এই কারণে সেটাতে আরাম বেশি। কিন্তু যেটা আপনার মেশিনে সেলাই করা হয় সেটা দেখবেন যে গায়ে দিয়ে কোনো আরাম পাবেন না, গায়ে দিয়ে কোনো আরাম পাবেন না, কারণ মেশিনে সেলাই মেশিনেরই হয়। সো এই যে আমাদের গ্রাম বাংলার নকশি কাঁথা, এটা যখন বোঝা গেল যে না, এটা একটা প্রফিটেবল আমাদের বিজনেস বা একটা প্রফিটেবল ইন্ডাস্ট্রি, তখন এর পিছনে একটা ভালো ইনভেস্টমেন্ট দেয়া হচ্ছে। এখন গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশে যাতে তারা সেল করতে পারে। দেন আমাদের ই-কমার্স চলে আসার কারণে কি হয়েছে জানেন, ফোনে ছবি তুলে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, তাদের পছন্দ হয়, তারা অর্ডার করে, তারা ওই অনলাইনেই তাদের টাকা পেমেন্ট করে দেয়, তাদের প্রোডাক্ট চলে যায়। এবং কটেজ ইন্ডাস্ট্রি এটা খুবই মানে সুন্দর একটা সিস্টেম এখন অনেকেই করছে, সেটা আমাদের খুব প্রাণবন্ত একটা ইন্ডাস্ট্রি, কিন্তু সেভাবে করে ডেভেলপমেন্ট মাঝখানে হচ্ছিল না, সেটা এখানে বলেছে। এরপর দেখেন, ইন দ্য ইন্ডাস্ট্রি সেক্টর অফ বাংলাদেশ বোথ প্রাইভেট এন্ড পাবলিক ওনারশিপ এক্সিস্ট। আচ্ছা, বলেন তো আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, সেটা কি সবগুলো কি এমন যে পাবলিক বা সবগুলো কি প্রাইভেট এরকম না, মিক্সড। দেখবেন যে জুট ইন্ডাস্ট্রি যেটা, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের গভর্নমেন্টের আন্ডারে। জুট ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আমাদের পাবলিক সেক্টরে। আবার হচ্ছে দেখেন প্রাইভেট সেক্টরের একটা ইন্ডাস্ট্রির নাম বলেন তো দেখি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, এগুলো কি? এগুলো বেশিরভাগই কিন্তু মোস্ট অফ দ্য কেস, মানে আপনি দেখবেন যে 80 থেকে 90% ইন্ডাস্ট্রি দেখবেন প্রাইভেট। মেডিসিন এগুলো প্রাইভেট। তো আমাদের এই দুইটার মিক্স আপ হয়ে আমাদের দেশের ইন্ডাস্ট্রি। এবার দেখেন, দেয়ার ইজ আ ল্যাক অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। কি বলেছে? দেয়ার ইজ ল্যাক অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। অলমোস্ট অল ইন্ডাস্ট্রিজ এক্সপেক্ট গার্মেন্টস। আচ্ছা, আপনি দেখেন গার্মেন্টস প্রোডাক্টটা কি হয়, আমরা এক্সপোর্ট করি। চিংড়ি শিল্প, এখানে চিংড়িটা আমরা এক্সপোর্ট করি, কিন্তু আদার্স যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে বেশিরভাগ কি হয় জানেন, আমাদের দেশের চাহিদা পূরণ করতে করতেই শেষ। আমাদের দেশের ভেতরের চাহিদা মানে ন্যাশনাল যে ডিমান্ড, সেটা পূরণ করতে করতেই তাদের ক্যাপাসিটি শেষ হয়ে যায়। সেটা পূরণ করার জন্য বাকি ইন্ডাস্ট্রিগুলো মোস্ট অফ দ্য কেস তারা দেশের চাহিদা পূরণ করে, কিন্তু এক্সপোর্ট করে কোন ইন্ডাস্ট্রিগুলো বেশি? পোশাক শিল্প, পাট শিল্প, এরপরে হচ্ছে আপনার এই যে চিংড়ি শিল্প, এই ধরনের শিল্পগুলো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড। কিন্তু বাকিগুলো কি হয়, আমাদের ন্যাশনাল চাহিদাটা তারা মেটায়, ন্যাশনাল ক্রাইসিস মেটায়। এই যে দেখেন ধানের দিকে যদি আপনি তাকান, আমাদের দেশের ডিমান্ড আগে না মিটিয়ে কি বাইরে দেয়া যাবে? যাবে না। ইলিশের কথা চিন্তা করেন, ইলিশ আমাদের দেশে সবার ডিমান্ড ফিল আপ হবে, তারপরে আমরা বাইরে রপ্তানি করব, তার আগে করব? করব না। পেঁয়াজ, পেঁয়াজ আমাদের দেশেই তো আমাদের মানে চাহিদা পূরণ পুরোপুরি হচ্ছে না, আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করতে হচ্ছে। তাহলে সেখানে আমরা পেঁয়াজ কিভাবে বাইরে রপ্তানি করব? পারবো? আমরা বাইরে পেঁয়াজ রপ্তানি করতে পারবো না, তাহলে আমাদের দেশেই এটা ডিমান্ড ক্রাইসিস হয়ে যাবে, সাপ্লাই ক্রাইসিস হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডস ইন বাংলাদেশ। বলেছিলাম না যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখনো অনেকগুলো ড্রব্যাকস আছে। এটার কারণগুলো কি? অলরেডি আপনাদেরকে পড়িয়ে ফেলেছি, তারপর আবার পড়াই। হ্যাঁ, দেখেন প্রথমটা হচ্ছে ক্যাপিটাল রিলেটেড। বলেছে যে আমাদের ক্যাপিটাল কম, আমাদের ক্যাপিটাল কি এখনো কম। আমাদের কিন্তু এখন অন্য দেশের তুলনায় ক্যাপিটাল অনেক বেশি না, প্রত্যেকেরই ক্যাপিটাল একটা স্বল্পতা আছে, চাইলেই তারা সব ধরনের সব জায়গাতে ইনভেস্ট করতে পারে না। যদি এখানে দেখা যায় যে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি ব্যাংকে রাখলে একটা প্রফিট পাবো, আমি যদি বিজনেসে ইনভেস্ট করি তাহলে একটা প্রফিট পাবো। তখন আমাদেরকে চিন্তা করতে হয় টাকাটা আমরা কি ব্যাংকেই রাখবো
নাকি আমি ওই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করব, কারণ আমাদের টাকার স্বল্পতা এখনো আছে। নয়তো কি করতাম, ঠিক আছে 2 জায়গায় দিয়ে দিলাম, তাই না? আমার যদি বেশি থাকে তখন তো আমি 2 জায়গায় বিনিয়োগ করতে পারি, কিন্তু যখনই আমার কম তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটার বেনিফিট আমার বেশি, তাই না? তাহলে আমাদের এখানে একটা স্কারসিটি থেকে যাচ্ছে কোথায়, ক্যাপিটাল। সেকেন্ডে দেখেন ল্যাক অফ টেকনিক্যাল নলেজ। বলেন তো আমাদের দেশের মানুষের কোন নলেজটা সবচেয়ে বেশি কম? টেকনিক্যাল নলেজ। আমরা বই পড়ে 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 যদি মুখস্থ করি, সেই বইয়ের বিদ্যা যদি আমরা টেকনিক্যাল সেক্টরে কাজে লাগাতে চাই, আসলে কি হবে বলেন তো? হবে না। এই যে ল্যাবগুলো কেন থাকে? ল্যাবগুলো থাকে আপনি বইয়ে যেটা পড়ছেন সেটা কি ওখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য, আপনি রিয়েল লাইফে সেটা প্রয়োগ করতে পারছেন কিনা সেটার জন্য। তো আমাদের দেশে টেকনিক্যাল নলেজটা মানুষের একটু কম, এই সেক্টরে একটু কম। আপনি ধরেন যে কাজটা করবেন, যে কাজে আপনি করেন না কেন, সেই কাজের প্রত্যেকটা টেকনিক্যাল জিনিস আপনাকে জানতে হবে। ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রিতে একদম লোয়ার লেভেলের কাজ করতে গিয়েছেন, ধরেন আপনি মেশিনারিজ সংরক্ষণ করবেন, বা সেটা কোনো ধরনের কোনো ক্ষতি হলে সেটা আপনি দেখবেন, বা নষ্ট হলে সেটা ঠিক করবেন। এখন আপনি যদি নাই জানেন ওই মেশিনারিজের নাম কি, সেগুলোর পার্টস কি, পার্টস কোথায় পাওয়া যায়, কোথায় কম রেটে পাওয়া যায়, কোথায় ভালো রেটে পাওয়া যায়, কোথায় পার্টসের কোয়ালিটি ভালো, আপনি কি তাহলে পারবেন সেই কাজটা করতে? পারবেন না। তার মানে আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন সেখানে টেকনিক্যাল নলেজ আপনাকে জানতে হবে, এবং এটার অভাব থাকার কারণে আমাদের দেশের ইন্ডাস্ট্রি একটু পিছিয়ে যাচ্ছে। এরপর 3 নম্বরটা দেখেন ল্যাক অফ স্কিলড লেবার। আপনাদেরকে বলেছিলাম না যে এখনো অনেক লেবার যারা আসলে ওই লেভেলের স্কিল তাদের নাই, তাদেরকে তখন কি করতে হয় জানেন? বড় কোনো লেভেলে তাদেরকে খাটানো যায় না, তাদেরকে কি করতে হয়, ছোট লেভেলগুলোতে তাদেরকে কাজ দিতে হয়। ধরেন যে হচ্ছে শার্টের বাটন লাগাচ্ছে, আর যে ধরেন এটা ডিজাইন করে দিচ্ছে কিভাবে বাটনটা লাগাতে হবে, কোন প্রসেসে লাগাতে হবে, কোন ধরনের বাটন লাগাতে হবে, এইগুলো যখন কেউ ডিজাইন করে দিচ্ছে, বলেন তো স্কিল কার বেশি? যে ডিজাইন করছে। আপনার কাছে মনেই হতে পারে সে তো ডিজাইন করে, তার কষ্ট কিসের? সে ডিজাইন করে, তার আবার কষ্ট কিসের? যে লাগাচ্ছে তার কষ্ট। আসলেই ঠিক, কষ্ট কিন্তু কম বেশি আছে, কিন্তু যে ডিজাইন করছে সে তার মাথাকে ব্যবহার করছে, সে তার ব্রেনকে ব্যবহার করছে করে ওই ডিজাইনটা দিচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু যে বাটনটা লাগাচ্ছে সেই বাটনের কাজটা করছে। তার মানে কি আমাদের এখনো স্কিলের অনেক ঘাটতি আছে, আমাদের দেশে স্কিল লেভেল অনেক ঘাটতি। তার মধ্যে আবার দেখবেন যে দেশ ছেড়ে অনেকেই বিদেশে চলে যায়, বিদেশে চলে গিয়ে আর আসে না। তো এই স্কিলগুলোকে আমরা হারাচ্ছি না, এই স্কিলগুলোকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এরপরে দেখেন প্রবলেম অফ ইন্ডাস্ট্রিয়াল লোন। আপনার কি ঘুম এসেছে? ঘুম আসলে কি বাইরে গিয়ে চোখে পানি দিয়ে আসে? আচ্ছা, দেখেন যে আমাদের লোনের একটা ঘাটতি। আপনি বলেন তো একটা ইন্ডাস্ট্রি করতে চান, কথার কথা আপনি একটা স্মল একটা বিজনেস করতে চান প্রথমে, এখন আপনি যখন ব্যাংকে গিয়ে লোন চাবেন আপনি কি খুব সহজে পেয়ে যাবেন? পেয়ে যাবেন? আপনাকে ব্যাংকে গিয়ে অনেক ধরনের জবাবদিহি করতে হবে, অনেক ধরনের কাগজপত্র সাবমিট করতে হবে, এবং যখনই দেখবে যে আপনি একদমই নিউ কামার, এখানে আপনি এগুলো সম্পর্কে জানেন না, তখন কিন্তু ব্যাংক কি করবে যে না, একে লোন দিতে হলে আমার ভাবতে হবে, যদি সে কোনোভাবে প্রফিট করতে না পারে তাহলে তো আমি লোনের টাকাটা পাবো না। তখন কি হয়, আমাদের দেশে এই লোনটা অ্যাভেলেবল না, এবং লোনের ইন্টারেস্ট অনেক বেশি। আপনি দেখবেন যে ব্যবসায়িক লোন দিতে গেলে লোনের ইন্টারেস্ট অনেক বেশি হয়, এত রেট ইন্টারেস্ট দিয়ে তারপর একটা ব্যবসা পরিচালনা করা প্রথমে কিন্তু কঠিন হয়ে যায়। এটা আমাদের বলতে পারেন একটা ড্রব্যাক। এরপরে দেখেন স্কারসিটি অফ ফরেন এক্সচেঞ্জ। এই যে বললাম যে আমাদের দেশে ফরেন কারেন্সির অভাব, রিজার্ভের অভাব, তাহলে যেখানে আমাদের ফরেন কারেন্সির অভাব সেখানে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে কি আমাদের বাধার সম্মুখীন হতে হবে না? হবে। এরপর দেখেন আন্ডার ডেভেলপ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম। যদিও এখন আমাদের কমিউনিকেশন সিস্টেম অনেক ভালো, কিছু বলবেন? আচ্ছা, যদিও এখন আমাদের কমিউনিকেশন সিস্টেম অনেক ভালো হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যে কমিউনিকেশন সিস্টেম একদমই ভালো ছিল না, রাস্তাঘাটের অনেক সমস্যা ছিল। এটাকে আরো ডেভেলপ করতে হবে, আরো যখন ডেভেলপ হয়ে যাবে তখন আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট আরো ভালোভাবে সম্ভব হবে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা সম্পর্কে খুব বেশি বলার কিছু নাই। আমাদের দেশে পলিটিক্যাল স্টেবিলিটি থাকে নাকি ইনস্টেবিলিটি থাকে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। কোথা থেকে কোথায় চলে গেল? ভিডিও অফ করেন তো।